বন্ধুরা, আয়ুর্বেদের তিনটি শ্রেষ্ঠ প্রামাণ্য গ্রন্থের মধ্যে একটি হল অষ্টাঙ্গ হৃদয়। আর আজকের বিশ্লেষণে আমরা এই মহান গ্রন্থটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা অষ্টাঙ্গ হৃদয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ ঋতুচর্য অধ্যায় নিয়ে আলোচনা করছি। ঋতু মানে ঋতু বা সময়, এবং চর্য মানে আচরণ বা আমাদের দৈনন্দিন অভ্যাস। ঠিক তাই। আর আজকের বিশ্লেষণটি শ্রোতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আজ আমরা এই প্রাচীন গ্রন্থে বর্ণিত দৈনন্দিন খাদ্যাভ্যাসের নিয়মগুলো বুঝব, বিশেষ করে মে এবং জুন মাসের তীব্র গ্রীষ্মকালে। এটি সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ যদি কেউ সারা জীবন স্বাভাবিকভাবে সুস্থ থাকতে চায়, তবে এই ঋতুতে আমাদের দৈনন্দিন ভাত, রুটি এবং ডালের সঠিক রূপটি তাদের অবশ্যই বুঝতে হবে। আপনি একদম ঠিক বলেছেন। দেখুন, মহর্ষি বাগ্ভট্টের গ্রন্থে এটা স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো খাবারই জন্মগতভাবে ভালো বা খারাপ নয়। এর প্রভাব সম্পূর্ণরূপে নির্ভর করে কোন ঋতুতে তা গ্রহণ করা হচ্ছে তার উপর। সুতরাং আর দেরি না করে চলুন সরাসরি মূল কথায় আসা যাক। বাইরে যখন প্রচণ্ড গরম থাকে, তখন শরীরের ভেতরে আসলে কি ঘটে? কারণ কারণটা না বুঝলে নিয়মকানুনকে নিছক বিধিনিষেধ বলে মনে হয়। এটি একটি অত্যন্ত মৌলিক বিষয়। মহর্ষি বাগ্ভট ঋতুচর্য অধ্যায়ে একটি অত্যন্ত গভীর সূত্র দিয়েছেন। অদানং বলবৎ গ্রীষ্ম। এর সহজ অর্থ হল, গ্রীষ্মকালে মানুষের পাচন শক্তি, যাকে আমরা আয়ুর্বেদে পাচক অগ্নি বলি, তা স্বাভাবিকভাবেই ধীর বা দুর্বল হয়ে পড়ে। সুতরাং বাইরের পরিবেশে যদি এত সূর্যালোক এবং এত উত্তাপ থাকে, তাহলে শরীরের ভেতরের অগ্নি কেন দুর্বল হয়ে পড়ছে? এটি তো আরও বেশি প্রজ্বলিত হওয়ার কথা। এটি একটি খুব স্বাভাবিক প্রশ্ন, কিন্তু দেখুন, এটি শরীরের সবচেয়ে আশ্চর্যজনক প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। যখন সূর্যের তীব্র তাপ থাকে, তখন শরীর তার অভ্যন্তরীণ তাপ ও শক্তি খাদ্যনালী, পাকস্থলী এবং পাচনতন্ত্র থেকে বের করে ত্বকের দিকে, বাইরের দিকে ঠেলে দেয়, যাতে আমরা ঘামতে পারি। হ্যাঁ, শরীর ঘামের মাধ্যমে নিজেকে বাইরের তাপ থেকে রক্ষা করে। সেই সময়ে শরীরের অগ্রাধিকার ভারী খাবার হজম করা নয়, বরং বাইরের তীব্র তাপ থেকে নিজেকে রক্ষা করা। এর মানে হল, সেই সময়ে পরিপাকতন্ত্রে যথেষ্ট শক্তি থাকে না, একেবারেই থাকে না। শরীর ভেতর থেকে শান্ত ও শীতল থাকার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে যদি আমরা ভারী বা খুব মশলাদার খাবার খাই, তবে তা শরীরে পুষ্টি যোগায় না। এটা শরীরের উপর এক ধরনের আঘাত। ঠিক তাই, সেই খাবারটি একটি ভারী বোঝা হয়ে দাঁড়ায়, যা হজম করতে করতে শরীর পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। স্পষ্টতই আমাদের পাচন শক্তি দুর্বল হয়ে পড়ে। তাহলে এই ঋতুর জন্য বাগ্ভট্ট প্রধান কোনো খাদ্যনীতি নির্ধারণ করেছেন? এই দুর্বল পাচন শক্তির কথা মাথায় রেখে আয়ুর্বেদ তিনটি প্রধান গুণের কথা বলেছে। গ্রন্থটিতে মধুরম লঘু শীতঞ্চ এই শ্লোকটি রয়েছে, অর্থাৎ মিষ্টি, হালকা এবং শীতল। হ্যাঁ, এর মানে হল, এই ঋতুতে আমাদের খাদ্য সুস্বাদু, সহজে হজমযোগ্য এবং শীতল প্রকৃতির হওয়া উচিত। আমার এখানে একটি সন্দেহ আছে, এবং সম্ভবত শ্রোতাদের মনেও এই চিন্তা জাগতে পারে। যখন আমরা মধুরম, মিষ্টি এবং লঘু, হালকা শব্দ দুটি শুনি, তখন এ দুটিকে কিছুটা পরস্পর বিরোধী মনে হয়। মিষ্টি খাবার সাধারণত হজম করা কঠিন। এই হাজার হাজার বছরের পুরনো নিয়মগুলোর মানে কি, এই যে আমাদের প্রতিদিন গুড় বা মিষ্টি খাওয়া উচিত? আয়ুর্বেদে মধুরম বলতে চিনি বা বাণিজ্যিক মিষ্টি বোঝায় না। আসলে আয়ুর্বেদে মধুরম বা বলতে এমন খাবারকে বোঝায় যা হজমের পর শরীরে একটি স্থিতিশীল, শান্ত এবং শীতল অনুভূতি প্রদান করে। যে খাবার শরীরকে পুষ্টি যোগায় তা পুষ্টিকর। উদাহরণস্বরূপ, গম এবং চাল স্বাভাবিকভাবেই মিষ্টি। আমাদের প্রধান শস্যগুলো মিষ্টি। হ্যাঁ, আর লঘু মানে এমন খাবার যা আমাদের দুর্বল পাচন শক্তিকে ভেঙে হজম করতে অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন হয় না। তাহলে আসুন এই নিয়মটি আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে প্রয়োগ করি। প্রথমে চাল নিয়ে কথা বলা যাক। অষ্টাঙ্গ হৃদয়মে চালের জন্য কী নির্দেশনা রয়েছে? গ্রীষ্মকালে চালকে সর্বোত্তম খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। গ্রন্থটিতে বিশেষভাবে ষষ্ঠিক চালের কথা উল্লেখ করা হয়েছে। ষষ্ঠিক চাল? হ্যাঁ, এই সেই চাল যা 60 দিনে পাকে। এটি স্বাভাবিকভাবেই মিষ্টি এবং অত্যন্ত হালকা। এই ঋতুতে যখন হজম শক্তি জমশক্তি কম থাকে, তখন এটি শরীরকে ভারাক্রান্ত না করে সম্পূর্ণ শক্তি যোগায়। কিন্তু চাল নানাভাবে রান্না করা হয়।
অনেক মশলা দিয়ে ভারী পোলাও বা খিচুড়িও তৈরি করা হয়। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বাঘভট্টুজির নির্দেশ খুব স্পষ্ট যে এই ঋতুতে ভারী খিচুড়ি, পোলাও বা অতিরিক্ত ঘি এবং মশলা এড়িয়ে চলতে হবে। চাল খুব সহজভাবে সামান্য জল এবং সৈন্ধব লবণ দিয়ে রান্না করা উচিত। আর হ্যাঁ, বইটিতে একটি খুব আকর্ষণীয় তথ্যও দেওয়া আছে। কি? নিয়মটি হলো, গ্রীষ্মকালে মাঠ থেকে সদ্য তোলা নতুন চাল একেবারেই খাওয়া উচিত নয়। 1 মিনিটের জন্য নতুন চাল খাবেন না। সাধারণত আমরা সবসময় তাজা বা নতুন জিনিসকে ভালো বলে মনে করি। নতুন চালের মধ্যে এমন কি আছে যা এই ঋতুর জন্য অনুপযুক্ত? এর পিছনে এটি অত্যন্ত বিশুদ্ধ বিজ্ঞান রয়েছে। আয়ুর্বেদ অনুসারে নতুন চালে জল এবং মাটির উপাদানের প্রাধান্য থাকে, মানে এতে প্রচুর আর্দ্রতা থাকে। একদম। আর এই অতিরিক্ত আর্দ্রতার কারণে যখন আপনি নতুন চাল রান্না করেন তখন তা খুব আঠালো হয়ে যায়। এর কণাগুলো একে অপরের সাথে লেগে যায়। হ্যাঁ, এটা একটু নরম হয়ে যায়। আর আয়ুর্বেদিক পরিভাষায় সেই চাল গুরু বা ভারী হয়ে যায়। এই আঠালো খাবার হজম করার জন্য খুব শক্তিশালী অগ্নির প্রয়োজন, যা গ্রীষ্মকালে আমাদের শরীরে থাকে না। কি আশ্চর্য! তাহলে তো দুর্বল পাচন শক্তির জন্য সেই নতুন চাল হজম করা এক বিরাট সংগ্রাম হবে। ঠিক তাই। এর বিপরীতে 1 বছর বা তার বেশি পুরনো চাল স্বাভাবিকভাবেই তার অতিরিক্ত আর্দ্রতা হারায়। এটি স্বাভাবিকভাবেই হালকা হয়ে যায়। পুরনো চাল রান্না করার পরেও ঝরঝরে থাকে, এটি লেগে যায় না। তাই দুর্বল অগ্নিও কোনো অসুবিধা ছাড়াই এটি হজম করতে পারে। এটি এক আশ্চর্যজনক জ্ঞান। আর এর সাথে এই ঋতুর জন্য একটি বিশেষ পানীয়ের কথাও উল্লেখ করা হয়েছে। পেয়া পেয়া মানে ভাত রান্না করার পর যে জল অবশিষ্ট থাকে, যাকে শ্বেতসার বলা হয়। হ্যাঁ, এটা ঠিক তাই। অতিরিক্ত জলে ভাত রান্না করার পর যে ঘন জল অবশিষ্ট থাকে তাকেই পেয়া বলা হয়। এটি এতটাই হালকা যে দুর্বলতম পাচন শক্তি সম্পন্ন ব্যক্তিও এটি সহজেই হজম করতে পারে। এটি শরীরে তাৎক্ষণিক শীতলতা এবং প্রাকৃতিক শক্তি প্রদান করে। আজকাল মানুষ অজ্ঞতাবশত এই জল ফেলে দেয়, কিন্তু বাঘভট্টের মতে এই প্রচণ্ড গরমে এটি শরীরের জন্য অমৃতের চেয়ে কম কিছু নয়। এটি সত্যিই খুব কার্যকরী তথ্য। ভাতটা বাসি হওয়া উচিত এবং এই ঋতুতে এর শ্বেতসারই সর্বোত্তম পানীয়। এবার ভাতের প্রসঙ্গ থেকে সরে এসে রুটির কথা বলা যাক, কারণ ভারতে প্রতিদিন রুটি খাওয়া হয়। গমের রুটির নিয়ম কি? আমরা আগেই বলেছি, গম স্বভাবতই মিষ্টি এবং এর একটি শীতল প্রভাব রয়েছে। সুতরাং গমের রুটি দ্বিধা ছাড়াই খাওয়া যেতে পারে, কিন্তু এর গঠনের দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। মোটা আটা, ভারী পরোটা বা ঘিতে ভালোভাবে ভাজা রুটি এই সময়ে শরীরের উপর ভারী বোঝা চাপায়, কারণ অগ্নি দুর্বল থাকে, তাই হজম করা কঠিন হবে। একদম। তাই নিয়ম হলো, রুটি তাওয়ায় অবশ্যই সেকা উচিত। আটা মিহি এবং পাতলা হতে হবে। ঘি অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। রুটি যত পাতলা হবে তার লঘু তত বেশি হবে। রুটির কথা বলতে গিয়ে জবের কথা মনে পড়ে গেল। অনেকে জবকে স্বাস্থ্যের জন্য খুব ভালো বলে মনে করেন। বসন্তকালে জব খাওয়ার জন্য বিশেষভাবে সুপারিশ করা হয়। তাহলে প্রচণ্ড গরমে জব কি উপকারী নয়? এটি আয়ুর্বেদ বিজ্ঞানের একটি গভীর এবং সূক্ষ্ম দিক। বসন্তকালে জব বিশেষভাবে উপকারী ছিল, কারণ শীতের পরে শরীরে জমে থাকা কফ শুকিয়ে ফেলা প্রয়োজন ছিল। জবের স্বাভাবিক গুণ হল শুষ্ক, কিন্তু এখন ভেবে দেখুন, গ্রীষ্মকালে সূর্য তার তীব্র তাপে পরিবেশ এবং শরীরের জলীয় অংশ ইতিমধ্যেই কমিয়ে দেয়। শরীরের কি আরও শুষ্কতার প্রয়োজন আছে? একেবারেই না। শরীর তো এমনিতেই শুকিয়ে যাচ্ছে। ঠিক এই কারণেই গ্রীষ্মকালে শরীরের রুক্ষ খাবারের প্রয়োজন নেই, বরং প্রয়োজন অভ্যন্তরীণ মসৃণতা এবং শীতলকারী বৈশিষ্ট্য। তাই মহর্ষি বাঘভট্ট স্পষ্ট করে বলেছেন যে গ্রীষ্মকালে জব খাওয়া ততটা উপকারী নয় যতটা গম বা পুরনো চাল খাওয়া। এটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখনই ঋতু পরিবর্তন হয় তখনই প্রকৃতির চাহিদাও বদলায়, এবং আয়ুর্বেদ সঙ্গে সঙ্গেই সেই খাবার গ্রহণ না করার পরামর্শ দেয় যা আগের ঋতু পর্যন্ত সেরা ছিল। একদম ঠিক। এখন যেহেতু আমরা খাবার নিয়ে আলোচনা করেছি, চলুন ডালের দিকে এগোনো যাক। ডাল ছাড়া আমাদের থালা অসম্পূর্ণ। ডাল নির্বাচন সম্পর্কে এই প্রাচীন গ্রন্থটি কি বলে? এই অধ্যায় অনুসারে মুগ ডাল, এবং বিশেষ করে হলুদ ও খোসা ছাড়ানো মুগ ডাল, মে এবং জুন মাসের জন্য সবচেয়ে ভালো।
মুগ ডাল কেন? কারণ মুগ ডাল সব ধরনের ডালের মধ্যে সবচেয়ে হালকা। এটি পেটে দ্রুত হজম হয় এবং দুর্বল পাচন শক্তির উপর কোনো চাপ সৃষ্টি করে না। তবে আমাদের রান্নাঘরে ডালে কড়া ফোড়ন বা তড়কা দেওয়ার একটি ঐতিহ্য রয়েছে। রান্নার পদ্ধতিও কি পরিবর্তন করা দরকার? ডালে কখনোই অতিরিক্ত লাল লঙ্কা, ঝাল মশলা বা কড়া ফোড়ন দেওয়া উচিত নয়। ফোড়নের জন্য আমাদের কেবল জিরা এবং ধনে ব্যবহার করা উচিত। ধনে প্রকৃতিগতভাবে অত্যন্ত শীতল এবং পেটের উত্তাপ শান্ত করে। আর আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, ডাল সবসময় পাতলা হওয়া উচিত, ঘন নয়। ডাল যত ঘন হবে তা হজম হতে তত বেশি সময় এবং শক্তি লাগবে। তাহলে যে ডালগুলো আমরা খুব আনন্দের সাথে খাই সেগুলোর কি হবে, যেমন রাজমা, বিউলির ডাল বা ছোলা? এগুলো পুরোপুরি এড়িয়ে চলা উচিত। বাগভুট্টো ডাল, রাজমা এবং ছোলাকে গুরু হিসাবে শ্রেণীবদ্ধ করেছেন, যার অর্থ অত্যন্ত ভারী। এই মৌসুমে এগুলো খাওয়া উচিত নয়। যদি আমি এটিকে আমার সাধারণ রুটিনের সাথে তুলনা করি, যা প্রায়শই গ্রীষ্মকালে পালন করা হয়, তাহলে উত্তর হলো হ্যাঁ। যখন মানুষ গ্রীষ্মের এক গরম দুপুরে মোটা রাজমা বা বিউলির ডালের বড়া বা মোটা পরোটার মতো ভারী খাবার খায়, তখন তারা চরম আলস্য ও ঘুম ঘুম ভাব অনুভব করে। আসলে যা ঘটে তা হলো শরীরের শক্তি আগে থেকেই ত্বককে ঠান্ডা রাখার কাজে নিয়োজিত ছিল এবং হঠাৎ করেই সেই ভারী খাবার হজম করার জন্য পাচন শক্তিকে সংগ্রাম করতে হয়। শরীরের সমস্ত শক্তি সেই ভারী খাবারের সাথে লড়াই করতেই ব্যয় হয়ে যায়। এর পরিবর্তে যদি আমরা পাতলা মুগ ডাল, বাসি চাল এবং জিরা ধনে গুঁড়োর মশলা দিয়ে তৈরি খাবার খাই, তাহলে আলস্য কখনোই আসবে না, শরীর ভারী মনে হবে না। এই আলোচনাটি সত্যিই চোখ খুলে দেওয়ার মতো। তাহলে আমরা বিস্তারিতভাবে বুঝতে পারলাম কিভাবে শরীর প্রতিটি ঋতু অনুযায়ী তার কার্যকারিতা পরিবর্তন করে এবং কিভাবে আমাদের খাবার মিষ্টি, হালকা ও ঠান্ডা রাখা প্রয়োজন। এখন চলুন এই বিস্তারিত বিশ্লেষণের চূড়ান্ত সারমর্মে যাওয়া যাক। এই সম্পূর্ণ বিশ্লেষণের সারমর্মটি একই সাথে সহজ এবং গভীর। যখন আমরা ঋতু অনুযায়ী খাবার খাই, তখন আমাদের শরীর প্রকৃতির নিজস্ব ছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে। গ্রীষ্মকালে খাওয়ার পর যে ঘুম ঘুম ভাব বা ভারী ভারী অনুভূতি হয়, তা কোনো স্থায়ী রোগ নয়। এটি কেবল আমাদের ভুল খাদ্যাভ্যাসের ফল। যেই মুহূর্তে আমরা বাসি ভাত, পাতলা মুগ ডাল এবং হালকা রুটি খাওয়া শুরু করি, শরীর থেকে সমস্ত অপ্রয়োজনীয় বোঝা দূর হয়ে যায়। এটি এক অকাট্য প্রমাণ যে মানবদেহ এবং আবহাওয়ার মধ্যে সম্পর্ক আজও ঠিক তেমনই আছে যেমনটা বাঘ ভট্টাচার্যের সময়ে ছিল। শরীরের কোনো পরিবর্তনই হয়নি, কেবল আমাদের অভ্যাসগুলো প্রকৃতির নিয়ম থেকে সরে গেছে। হ্যাঁ, আর এটাই হলো এই প্রাচীন জ্ঞানগ্রন্থের বিশ্লেষণের মূল উদ্দেশ্য। স্বাভাবিক স্বাস্থ্যের জন্য কোনো জটিল প্রক্রিয়ার প্রয়োজন হয় না, কেবল আপনার রান্নাঘর থেকে সঠিক খাবারটি বেছে নিন। আর যদি এই আলোচনাটি আপনার কাছে তথ্যপূর্ণ মনে হয়, তবে এই প্রাচীন জ্ঞানকে পুনরুজ্জীবিত করতে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিশেষে আমি একটি অত্যন্ত গভীর চিন্তা রেখে চাই। এটি ভাবার মতো একটি বিষয়, তাই না? মানবদেহ যদি শুধুমাত্র গ্রীষ্মকালের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজেকে রক্ষা করতে তার পাচন শক্তি কমিয়ে দেয়, তাহলে ভেবে দেখুন, ঋতু নির্বিশেষে বছরে ৩৬৫ দিন একই রকম ভারী ও পুষ্টিকর খাবার খেয়ে আমরা আমাদের শরীরের আরও কত স্বাভাবিক সংকেতকে পুরোপুরি উপেক্ষা করছি। তো বন্ধুরা, আসুন এই প্রাচীন জ্ঞানের যাত্রা এখানেই শেষ করি। আমাদের পরবর্তী বিশ্লেষণে একটি নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে। তাহলে আজ আমরা যা জানলাম তা হলো আয়ুর্বেদ অনুসারে মে-জুন মাসে কি খাবেন, ফল, শস্য এবং ঠান্ডা খাবারের একটি সম্পূর্ণ খাদ্য পরিকল্পনা। ধন্যবাদ।